তালাকপ্রাপ্ত স্বামীকে থানায় আটকে রাখলেন ইন্সপেক্টর স্ত্রী। সেই ব্যক্তি উদয় হলেন জেলার নতুন এসপি হিসেবে। তারপর যা ঘটল তা সকলকে চোখের জলে ভাসিয়ে দিল। প্রিয় বন্ধুরা, এটি শিলংয়ের একটি সত্যিকারের ঘটনা, যেখানে মেঘমালায় ঘেরা পাহাড় আর শীতল হাওয়ার মধ্যে বাস করতেন রাহুল। যখন সকালের প্রথম সূর্যকিরণ চা বাগিচার উপর নেমে আসত, তখন মনে হতো যেন সমস্ত উপত্যকা সোনালি চাদরে মোড়ানো হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সেই চমৎকার শহরের একটি ছোট্ট ভাড়া বাড়িতে রাহুলের জীবন ছিল অন্ধকারে আচ্ছন্ন। রাহুল এককালে পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টরের পদে ছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমান, সততাপূর্ণ এবং নিজের দায়িত্ব পালনের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। তার বিবাহ হয়েছিল প্রিয়ার সাথে, সেই প্রিয়া যিনি আজ শিলংয়ের একজন কড়া এবং আলোচিত ইন্সপেক্টর হিসেবে পরিচিত। দুজনেই একে অন্যকে ভালোবাসতেন। তারা স্বপ্ন দেখেছিলেন, ইউনিফর্ম পরিহিত অবস্থায় একসাথে দেশের সেবা করার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু জীবন সর্বদা স্বপ্নের রাস্তায় চলে না। ৩ বছর পূর্বে একটি বিশাল চোরাকারবারের চক্রের কেস রাহুলের হাতে এসেছিল। তিনি অনেক দুর্দান্ত অপরাধীকে ধরার পরিকল্পনা করেছিলেন। তখনই হঠাৎ তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠল। মিডিয়ায় সংবাদ ছড়িয়ে পড়ল, সততার মুখোশে থাকা অফিসার বেরিয়ে এলো দুর্নীতিগ্রস্ত হিসেবে। বিভাগীয় অনুসন্ধান বসল, নিলম্বন হল। রাহুল বারংবার বলতে লাগলেন যে তিনি নির্দোষ, কিন্তু তার কাছে কোনো সাক্ষ্য ছিল না। প্রিয়া সেই সময় তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগে ছিলেন। তার মনে হয়েছিল রাহুল সত্যিই ভুল করেছেন। সমাজ, বিভাগ এবং নিজের ভবিষ্যতের চাপে তিনি রাহুলের থেকে দূরত্ব তৈরি করে নিলেন। তর্ক বেড়ে গেল, বিশ্বাস ভেঙে গেল এবং একদিন বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর হয়ে গেল। রাহুল কিছুই বললেন না, শুধু একবার এটুকু অবশ্যই বলেছিলেন, আমি যদি দোষী প্রমাণিত হই তাহলে ঘৃণা করো, কিন্তু যদি নির্দোষ প্রমাণিত হই তবে নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই দিনের পর রাহুল শিলং ছেড়ে চলে গেলেন। লোকেরা ভাবল তিনি পালিয়ে গেছেন, কিন্তু সত্যটি কেউ জানত না। ৩ বছর পর শিলংয়ে ক্রমাগত ঘটতে থাকা অপরাধমূলক ঘটনার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। শহরের একজন বড় ব্যবসায়ীর হত্যা সকলকে নাড়িয়ে দিল। রাজনৈতিক চাপ বাড়ছিল। প্রিয়া এই কেসের অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এখন আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিলেন। মুখে কঠোরতা, চোখে নির্দেশের স্বর। সেই রাতেই প্রবল বর্ষণ হচ্ছিল। থানার বাইরে একজন লোককে ২ সিপাহী ধরে নিয়ে এলো। তার পোশাক ভিজেছিল, দাড়ি বাড়ানো, চেহারা ক্লান্ত। ম্যাডাম, এই ব্যক্তি খুনের স্থানের কাছাকাছি ঘুরছিল, সন্দেহ হচ্ছে। প্রিয়া ফাইল থেকে চোখ তুললেন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মাথা নিচু করেছিল। যেইমাত্র তিনি মুখ তুললেন, সময় যেন স্থির হয়ে গেল। তিনি ছিলেন রাহুল। প্রিয়ার হাত কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই তার গলা আবার কঠিন হয়ে গেল। লকআপে রাখো। রাহুল তার চোখের দিকে তাকালেন। সেখানে কোনো ক্রোধ ছিল না, শুধু একটা শীতলতা ছিল। তিনি কোনো প্রতিবাদ করলেন না। সিপাহীরা তাকে ধরে ভিতরে নিয়ে গেল। লোহার গ্রিল বন্ধ হতে সেই শব্দ পুরো থানায় কেঁপে উঠল। সিপাহীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগল, ম্যাডামের প্রাক্তন স্বামী নয়? হ্যাঁ, সে যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। প্রিয়া সকলকে চুপ করিয়ে দিলেন। এখানে সম্পর্ক নয়, আইন চলে। রাত গভীর হয়ে চলল। বৃষ্টির ফোঁটাগুলো থানার জানালায় আছড়ে পড়ছিল। লকআপে বসে থাকা রাহুল নীরব ছিলেন। তার চোখে না ছিল ক্রোধ, না কোনো অভিযোগ, যেন তিনি এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। প্রিয়া নিজের কেবিনে একা বসেছিলেন। ফাইল খোলা ছিল, কিন্তু মন অতীতে চলে গিয়েছিল। তার মনে পড়ে গেল সেই রাহুলের কথা, যিনি প্রতিদিন সকালে চা তৈরি করে তাকে ঘুম থেকে জাগাতেন। সেই রাহুল, যিনি বলতেন, আমরা দুজনেই ইউনিফর্মে আছি, আমাদের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তিনি তো ভয়কেই বেছে নিয়েছিলেন, সমাজের, কলঙ্কের, কর্মজীবনের। হঠাৎ ওয়্যারলেসে শব্দ এলো, ম্যাডাম, কাল সকালে নতুন এসপি সাহেব যোগদান করবেন, পুরো স্টাফ যেন প্রস্তুত থাকে। প্রিয়া শুধু ঠিক আছে বললেন। তিনি কি জানতেন যে এই সংবাদটা তার জীবন পরিবর্তন করে দিতে চলেছে? রাত প্রায় ২টোর সময় প্রিয়া নিজে লকআপের সামনে গেলেন। রাহুল মাটিতে বসেছিলেন। তুমি এখানে কি করছিলে? তিনি ধীর স্বরে প্রশ্ন করলেন। রাহুল হাসলেন। তোমার শহরে এসেছিলাম, হয়তো কিছু অসমাপ্ত কাজ ছিল। নাটকের কোনো প্রয়োজন নেই। প্রিয়া নিজেকে শক্ত করলেন। তুমি যদি নির্দোষ হও তবে সাক্ষ্য দেখাও। রাহুল শুধু এটুকু বললেন, সব সত্যের সাথে সাথেই সাক্ষ্য পাওয়া যায় না প্রিয়া। তিনি প্রথমবার এত বছর পর তার নাম নিয়েছিলেন। প্রিয়ার বুক থক করে উঠল, কিন্তু তিনি ঘুরে ফিরে চলে গেলেন। সকাল হতেই পুরো থানা সারিতে দাঁড়িয়েছিল। নতুন গাড়ি ভিতরে এলো, সকলে স্যালুট করল। গাড়ির দরজা খুলল। ঝলমলে ইউনিফর্ম,
কাঁধে তারা, সোজা দৃষ্টি। তিনি ছিলেন রাহুল। গুড মর্নিং অফিসার্স। তার গলায় আত্মবিশ্বাস ছিল। পুরো থানা অবাক হয়ে গেল। প্রিয়ার মুখ বিবর্ণ হয়ে গেল। তার হাত থেকে টুপিটা পড়তে পড়তে রক্ষা পেল। রাহুল এগিয়ে এলেন, সকলকে দেখলেন এবং শেষে তার দৃষ্টি প্রিয়ার ওপর এসে থামল। কোনো ক্রোধ নেই, কোনো ব্যঙ্গ নেই, শুধু একটা শান্ত গাম্ভীর্য। ইন্সপেক্টর প্রিয়া, কাল রাতে আপনি যে সন্দেহভাজনকে গ্রেফতার করেছিলেন সে আমিই ছিলাম। তিনি হালকা হাসির সাথে বললেন। পুরো স্টাফ লজ্জিত দৃষ্টিতে মাটির দিকে তাকাতে লাগল। প্রিয়ার মুখে কোনো কথা ছিল না। রাহুল আদেশ দিলেন, এর পুরো ফাইল আমার কেবিনে পৌঁছে দাও। আর হ্যাঁ, আইনের চোখে কোনো সম্পর্ক হয় না, এই কথাটা একদম সত্যি। তার কথাগুলো তীরের মতো বিঁধল। সেই একই বাক্য যা কাল প্রিয়া বলেছিলেন। প্রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার প্রথমবার অনুভূতি হল যে ব্যক্তিকে তিনি দুর্বল মনে করেছিলেন সেই আজ সবচেয়ে উঁচু আসনে বসে আছেন। সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি যে পুরো থানায় ফিসফিসানির ঝড় উঠে গিয়েছিল। কাল রাতে যে ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে লকআপে রাখা হয়েছিল সেই আজ জেলার নতুন এসপি হয়ে সকলের সামনে দাঁড়িয়েছিলেন। রাহুলের চোখে না ছিল কোনো অহংকার, না ছিল প্রতিশোধের জ্বালা। তিনি ঠিক ততটাই শান্ত ছিলেন যতটা শিলংয়ের পাহাড় বর্ষণের পর হয়ে যায়। কিন্তু এই শান্তির ভিতরে এক গভীর সংকল্প লুকিয়েছিল। প্রিয়া নিজের কেবিনে দাঁড়িয়েছিলেন। সামনে টেবিলে সেই কেস ফাইল রাখা ছিল। ব্যবসায়ী রমেশ গুপ্তার হত্যা। এটি সেই কেস ছিল যেখানে রাহুলকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি রাহুলের সাথে চোখ মেলাবেন কিনা, কিন্তু দায়িত্ব থেকে পালানো তার স্বভাব ছিল না। তিনি নিজেকে সংযত করলেন এবং এসপি অফিসের দিকে এগিয়ে গেলেন। রাহুল নিজের চেয়ারে বসে ফাইল উল্টাচ্ছিলেন। তিনি না তাকিয়েই বললেন, আসুন ইন্সপেক্টর। প্রিয়া কঠিন স্বরে বললেন, স্যার, কাল রাতের ঘটনার জন্য। রাহুল মাঝপথে থামিয়ে দিলেন। দায়িত্ব পালনে ক্ষমার দরকার হয় না, আপনি সেটাই করেছেন যা একজন অফিসারের করা উচিত। এই কথা শুনে প্রিয়ার ভিতরে অদ্ভুত এক যন্ত্রণা হল। তিনি চাইছিলেন রাহুল অন্তত কিছু বলুন, ক্রোধ, অভিযোগ বা ব্যঙ্গ, কিন্তু তার এই শান্তি তাকে আরও বেশি অস্থির করে তুলছিল। রাহুল ফাইল বন্ধ করলেন। এই কেসে অনেক কিছু জটিলতা আছে। রমেশ গুপ্তা কোনো সাধারণ ব্যবসায়ী ছিলেন না, তার সংযোগ অনেক উঁচু পর্যায় পর্যন্ত ছিল। প্রিয়া মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, কিন্তু এখনও পর্যন্ত কোনো শক্ত সাক্ষ্য পাওয়া যায়নি। রাহুল প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালেন। সাক্ষ্য পাওয়া যাবে, কারণ এই কেসটা শুধু একটা খুনের নয়, এটা একটা জালের একটি প্রান্ত। প্রিয়া বুঝতে পারলেন না। আপনি কি বলতে চাইছেন স্যার? রাহুল গভীর নিঃশ্বাস নিলেন। ৩ বছর আগে যে চক্র আমাকে ফাঁসিয়েছিল তার সুতো এখান থেকেই যুক্ত ছিল। রমেশ গুপ্তা সেই নেটওয়ার্কেরই অংশ ছিলেন। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে ব্যক্তিকে তুমি দোষী মনে করেছিলে সে আসলে সেই চক্রেরই শিকার ছিল, যাকে এখন আমাদের শেষ করতে হবে। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে স্টাফদের শব্দ আসছিল, কিন্তু সেই ঘরে শুধু দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। একজন যিনি বিশ্বাস হারিয়েছিলেন এবং একজন যিনি বিশ্বাস ভেঙেছিলেন। প্রিয়া ধীর স্বরে প্রশ্ন করলেন, আপনি আমাকে জানাননি কেন? রাহুলের চোখে প্রথমবার ব্যথা প্রকাশ পেল। যখন আমার ওপর অভিযোগ উঠেছিল তখন তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করনি যে সত্যিটা কি। তুমি সিদ্ধান্ত নিয়েছিলে। সেই দিন আমি বুঝে গিয়েছিলাম যে আমার লড়াইটা একার। এই কথাগুলো সরাসরি প্রিয়ার হৃদয়ে গিয়ে বিঁধল। তার মনে পড়ে গেল সেই দিনটার কথা, যখন মিডিয়ার লোকেরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, যখন বিভাগীয় নোটিশ এসেছিল, যখন তিনি ক্রোধে এবং ভয়ে বিবাহবিচ্ছেদের কাগজ এগিয়ে দিয়েছিলেন। তিনি রাহুলের চোখে সেই সময়ও একই শান্তি দেখেছিলেন, কিন্তু সেই শান্তিটা আসলে ভেঙে যাওয়া বিশ্বাসের ছিল। রাহুল স্বর স্বাভাবিক করলেন, এখন পুরনো কথা ছাড়ো, আমাদের কেসে মনোনিবেশ করতে হবে। আমি চাই এই অনুসন্ধানের নেতৃত্ব তুমি সামলাও। প্রিয়া চমকে গেলেন। আমি? হ্যাঁ, তুমি সততাপূর্ণ এবং এই শহরের সত্যতা চাই। এই বিশ্বাস প্রিয়ার কাছে কোনো শাস্তির চেয়ে কম ছিল না। যে ব্যক্তির ওপর তিনি বিশ্বাস করেননি সেই আজ তার ওপর পূর্ণ ভরসা দেখাচ্ছেন। অনুসন্ধান শুরু হল। কল রেকর্ড বের করা হল, সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হল। ধীরে ধীরে ছবি স্পষ্ট হয়ে উঠতে লাগল। খুনের দিন রমেশ গুপ্তার অনেক রহস্যময় কল একজন স্থানীয় নেতা এবং বিভাগের একজন সিনিয়র অফিসারের কাছে গিয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের ইঙ্গিত পাওয়া গেল। প্রিয়া প্রতিটি রিপোর্ট রাহুলের সামনে রাখতেন। দুজনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন। শুরুতে কথাবার্তা শুধু আনুষ্ঠানিক ছিল, জি স্যার, ঠিক আছে স্যার। কিন্তু যত কেস গভীর হয়ে উঠতে লাগল তাদের মাঝের দূরত্ব একটু একটু করে কমতে লাগল। এক সন্ধ্যায় প্রিয়া জিজ্ঞাসা করলেন, যদি আপনি নির্দোষ ছিলেন তবে ফিরে এলেন না কেন? লড়াই করতেন, আদালতে যেতেন। রাহুল জানালা দিয়ে বাইরে তাকালেন, যেখানে আবার কুয়াশা নামছিল।
আমি লড়াই করেছি, নীরবে সাক্ষ্য সংগ্রহ করেছি, আসল অপরাধীদের অনুসরণ করেছি। কেস আবার খোলা হয়েছে এবং আমি নির্দোষ সাব্যস্ত হয়েছি, পদোন্নতি পেয়েছি, কিন্তু সেই সময় পর্যন্ত অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। আমিও, প্রিয়ার ঠোঁট কাঁপল, আমিও অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। রাহুল তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। সেই রাতেই হঠাৎ খবর এলো যে এর প্রধান সাক্ষীর পদঘটনায় মৃত্যু হয়েছে। প্রিয়া বুঝে গেলেন এটা কোনো দুর্ঘটনা ছিল না, কোনো খুব বড় খেলা চলছিল। রাহুল সাথে সাথে মিটিং ডাকলেন। এখন এটা শুধু খুনের কেস নয়, এটা সিস্টেম পরিষ্কার করার সংগ্রাম, এবং এতে ঝুঁকিও আছে। প্রিয়া দৃঢ় গড়ায় বললেন, আমি পিছিয়ে যাব না। রাহুল হালকা হাসলেন, আমি জানি। পরের দিন মিডিয়ায় খবর লিক হয়ে গেল যে এসপি নিজেই এই কেস নজর রাখছেন। রাজনৈতিক চাপ বাড়তে লাগল, ফোন কল আসতে লাগল, কেস বন্ধ করো, নইলে পরিণতি ভালো হবে না। রাহুল প্রতিটা কলের পর শুধু একটাই উত্তর দিতেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রিয়া সব দেখছিলেন। তার মনে পড়ল একসময় তিনিও এই একই উদ্যম রাহুলের মধ্যে দেখতেন। তারপর সেই এই উদ্যমের ওপর সন্দেহ করেছিলেন। এক রাতে থানা থেকে ফেরার সময় প্রিয়ার গাড়ির পিছু নেওয়া হল। বাইক আরোহীরা গুলি ছুড়ল, কাজ ভেঙে গেল। কোনো মতে তিনি বেঁচে বেরোলেন এবং সোজা এসপি অফিসে পৌঁছালেন। রাহুল যেই ভাঙা গাড়ি দেখলেন তার মুখ কঠিন হয়ে গেল। এটা সতর্ক বার্তা, প্রিয়া বললেন, ভয় দেখানোর প্রয়াস। রাহুল প্রথমবার কঠোরভাবে বললেন, এখন এটা ব্যক্তিগত হয়ে গেছে, তুমি সতর্ক থেকো। তার গলায় উদ্বেগ স্পষ্ট ছিল, সেই একই উদ্বেগ যা কখনো একজন স্বামীর হয়। অনুসন্ধানে এখন স্পষ্ট দেখা যাচ্ছিল যে রমেশ গুপ্তার খুন সেই নেটওয়ার্কই করিয়েছে যারা রাহুলকে ফাঁসিয়েছিল, কারণ তিনি এখন তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু সাক্ষ্য সংগ্রহ করা সহজ ছিল না। প্রতি পদক্ষেপে বাধা, প্রতি সাক্ষীর উপর চাপ। এক রাতে প্রিয়া ফাইল বন্ধ করতে করতে বললেন, যদি সেই দিন আমি তোমার উপর ভরসা করতাম। রাহুল শান্ত স্বরে বললেন, তাহলে হয়তো আজ আমরা এখানে থাকতাম না। কখনো কখনো জীবন আমাদের ভেঙে দিয়েই মজবুত করে তোলে। প্রিয়ার চোখে জল চলে এলো। তোমার কি আমার প্রতি ঘৃণা হয়নি? রাহুল কিছু মুহূর্ত ভাবলেন। ঘৃণা নয়, কষ্ট হয়েছিল, কিন্তু কষ্ট মানুষকে হয় শেষ করে দেয় অথবা তাকে আরও মজবুত করে তোলে। বাইরে পাহাড়ে বিদ্যুৎ চমকাল, যেন প্রকৃতিও এই সংগ্রামের সাক্ষী ছিল। হঠাৎ ওয়্যারলেসে খবর এলো, স্যার, সন্দেহভাজন অফিসার পলাতক। রাহুল সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন, টিম প্রস্তুত করো, এবার আসল খেলা শুরু হবে। প্রিয়া তার দিকে তাকালেন। এবার তিনি শুধু এসপি ছিলেন না, তিনি সেই রাহুল ছিলেন যিনি কখনো সত্যের জন্য সবকিছু দাঁওয়ে রেখেছিলেন। কিন্তু এবার দাঁও আরও বড় ছিল, শুধু কর্মজীবন নয়, প্রাণও। শিলংয়ের পাহাড়ে সেই রাতে অদ্ভুত এক নীরবতা ছিল। হাওয়া শীতল অবশ্যই ছিল, কিন্তু তাতে ভয়ের এক অকথিত ফিসফিসানি মিশেছিল। শহরের ওপর ঘুরে বেড়ানো এই ঝড় এবার প্রকাশ্যে আসতে চলেছে। রাহুল এবং প্রিয়া জানতেন যে তারা শুধু একটা খুনের অনুসন্ধান করছেন না, তারা এমন একটা নেটওয়ার্ককে চ্যালেঞ্জ জানাচ্ছেন যা বছরের পর বছর ধরে সিস্টেমকে খোদল করে দিচ্ছিল। পলাতক অফিসারের নাম ছিল অমিত সিং, সেই অফিসার যিনি ৩ বছর আগে রাহুলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য সাজিয়েছিলেন। এখন যখন রমেশ গুপ্তা মারা গেলেন এবং অনুসন্ধান এগিয়ে গেল, তখন অমিতের নাম বারবার সামনে আসতে লাগল। কিন্তু তিনি হঠাৎ গায়েব হয়ে গেলেন। তার বাড়ি থেকে ফাইল পোড়ানো অবস্থায় পাওয়া গেল, কম্পিউটার হার্ড ডিস্ক গায়েব ছিল। রাহুল মিটিংয়ে বললেন, অমিত পালায়নি, তাকে পালানো হয়েছে, এবং যে পালিয়েছে সে এখানেই কোথাও বসে আছে। প্রিয়া ম্যাপ টেবিলের উপর ছড়ালেন, স্যার, তার শেষ অবস্থান পাহাড়ি রাস্তার দিকে পাওয়া গেছে। ওখানে একটা পুরনো গোডাউন আছে যা রমেশ গুপ্তার কোম্পানির নামে নিবন্ধিত ছিল। চলো, রাহুল দেরি না করে বললেন। টিম রওনা হল। রাতের সময় ছিল, আঁকাবাঁকা রাস্তা, নিচে গভীর খাদ, উপরে কুয়াশা। গাড়ির হেডলাইটস শুধু কয়েক মিটার সামনে পর্যন্তই দেখাতে পাচ্ছিল। প্রিয়ার বুকের ধুকপুকানি বেশি ছিল, কিন্তু মুখে সেই একই কঠোরতা ছিল। রাহুল সামনের সিটে বসে রাস্তার দিকে নজর রেখেছিলেন। গোডাউনের কাছে পৌঁছাতেই তারা গাড়ি থামিয়ে দিলেন। চারদিকে নীরবতা ছিল, কিন্তু ভিতরে হালকা আলোর ঝলক দেখা যাচ্ছিল। টিম দুভাগে ভাগ হয়ে যাও, রাহুল আদেশ দিলেন। কেউ ইঙ্গিত ছাড়া গুলি চালাবে না। দরজা ভাঙা হলো, ভিতরে হুড়োহুড়ি পড়ে গেল। কিছু লোক পালাতে লাগল, পুলিশ ঘিরে ফেলল। গুলির শব্দ পাহাড়ে কেঁপে উঠল। কিছু মিনিটের মধ্যেই দুজন ধরা পড়ল, কিন্তু অমিত সেখানে ছিলেন না। একটা ঘরে অনেক ফাইল আর নগদ অর্থ পাওয়া গেল। অস্ত্রের স্তূপ স্পষ্ট বলে দিচ্ছিল যে এই নেটওয়ার্ক শুধু দুর্নীতি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এটা একটা সংঘবদ্ধ অপরাধ ছিল। তখনই পিছন থেকে গুলি চলল। প্রিয়ার একদম কাছে দেওয়ালে দাগ পড়ে গেল।
রাহুল এক টানে তাকে নিচে টেনে নিলেন। দ্বিতীয় গুলি রাহুলের কাজ ছুঁয়ে বেরিয়ে গেল। রক্ত বইতে লাগল। স্যার, প্রিয়া চিৎকার করে উঠলেন। রাহুল দাঁত চেপে বললেন, আমি ঠিক আছি, আগে ওদের ধরো। টিম পাল্টা উত্তর দিল। হামলাকারীরা পালিয়ে গেল, কিন্তু একজন আহত অবস্থায় ধরা পড়ল। তাকে সাথে সাথে হেফাজতে দেওয়া হলো। রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। গুলি এপার ওপার হয়নি, কিন্তু গভীর ক্ষত ছিল। অপারেশন থিয়েটারের বাইরে প্রিয়া দাঁড়িয়েছিলেন। তার চোখ থেকে জল থামছিল না। তার প্রথমবার অনুভূতি হল যে যদি আজ রাহুলের কিছু হয়ে যেত, তবে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারতেন না। তার মনে পড়ে গেল সেই রাহুলের কথা, যিনি কখনো বলেছিলেন, আমরা দুজনের সাথে থাকলে সব সমস্যা সহজ হয়ে যাবে। আর তিনিই তো সঙ্গ ছাড়া দিয়েছিলেন। ডাক্তার বাইরে এলেন। বিপদের কিছু নেই, কিন্তু বিশ্রাম জরুরি। প্রিয়া ভিতরে গেলেন। রাহুল বেডে শুয়েছিলেন, কাঁধে ব্যান্ডেজ বাঁধা, তবুও মুখে সেই শান্ত ভাব। তোমার নিজের প্রাণের কোনো পরোয়া নেই। প্রিয়ার গলা কাঁপছিল। রাহুল হালকা হাসলেন। দায়িত্ব তো? দায়িত্বের চেয়েও বড় কিছু হয়? প্রিয়ার চোখে জল বেরিয়ে এলো। রাহুল প্রথমবার তার হাত ধরলেন। হ্যাঁ, হয়। বিশ্বাস, যা আমরা হারিয়ে ফেলেছিলাম। ঘরে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বাইরে হাসপাতালের হইচই ছিল, কিন্তু ভিতরে দুটি ভাঙা হৃদয় ধীরে ধীরে জোড়া লাগার চেষ্টা করছিল। ওদিকে থানায় ধরা পড়া আসামি স্বীকার করল যে অমিত সিংকে একজন বড় নেতার ফার্ম হাউসে লুকিয়ে রাখা হয়েছে। সেই নেতা, যার নাম বারবার রমেশ গুপ্তার কল রেকর্ডে এসেছিল। রাহুল হাসপাতালের বেড থেকেই আদেশ দিলেন, অভিযান চালাও, এক্ষুনি। প্রিয়া আপত্তি করলেন, আপনি বিশ্রাম নিন, আমি সামলে নেব। রাহুল দৃঢ় স্বরে বললেন, এই সংগ্রাম আমরা শুরু করেছি, শেষও আমরাই করব। পরদিন সকালে ফার্ম হাউসে অভিযান হল। পুলিশের গাড়ি পুরো এলাকা ঘিরে ফেলল। মিডিয়া টের পেয়ে গিয়েছিল। ক্যামেরা দূরে দাঁড়িয়েছিল। ভিতর থেকে শোরগোল পড়ে গেল। অমিত সিং অবশেষে ধরা পড়লেন। তার চোখে ভয় স্পষ্ট ছিল। তাকে থানায় আনা হলো। জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে তিনি নীরব ছিলেন, কিন্তু যখন তার সামনে সাক্ষ্য রাখা হলো, ব্যাংক লেনদেন, কল রেকর্ড, গোডাউন থেকে পাওয়া ফাইল, তখন তার মনোবল ভেঙে পড়তে লাগল। আমি একা নই, তিনি অবশেষে বললেন। উপর পর্যন্ত সবাই জড়িত। রাহুলকে আমরা এই জন্য ফাঁসিয়েছিলাম কারণ তিনি আমাদের পথে আসছিলেন। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল। সত্যিটা সামনে ছিল, সেই সত্যি যা রাহুল ৩ বছর আগে বলছিলেন। রাহুল শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, রমেশের খুন কেন? অমিত উত্তর দিলেন, তিনি আমাদের ব্ল্যাকমেল করতে শুরু করেছিলেন। ভয় ছিল যে তিনি সব ফাঁস করে দেবেন। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। সিস্টেমের পচন খুলে সামনে এসেছিল, কিন্তু ঝুঁকি এখনও কাটেনি। সেই সন্ধ্যায় প্রিয়ার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। অনুসন্ধান বন্ধ করো, নইলে পরের গুলি সোজা বুকে লাগবে। প্রিয়া ফোন কেটে দিলেন, কিন্তু তার মুখে প্রথমবার ভয়ের হালকা ঝলক দেখা গেল। রাহুল দেখলেন, ভয় লাগছে? প্রিয়া সত্যিটা বলে দিলেন, হ্যাঁ, কিন্তু নিজের জন্য নয়, তোমার জন্য। রাহুল কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলেন। আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি, এখন ভয় পেয়ে বাঁচতে পারব না। রাতে হঠাৎ থানার বিদ্যুৎ চলে গেল। কিছু সেকেন্ডের জন্য পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। সেই সময় কেউ গুলি চালাল। গুলি জানালা ভেঙে ভিতরে এলো। পুলিশ সতর্ক ছিল, পাল্টা উত্তর দেওয়া হলো। হামলাকারীরা পালিয়ে গেল, কিন্তু এটা স্পষ্ট ছিল, নেটওয়ার্ক ক্ষেপে গিয়েছিল। রাহুল পুরো টিমকে সম্বোধন করলেন, আজ থেকে এটা শুধু কেস নয়, মিশন। যার ভয় লাগছে সে বাড়ি চলে যাক, যে সাথে আছে সে শেষ পর্যন্ত থাকবে। কেউ পিছিয়ে গেল না। প্রিয়া রাহুলের দিকে তাকালেন। তার চোখে এখন শুধু সম্মান ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে আসল শক্তি পদে নয়, চরিত্রে থাকে। পরের দিন রাহুল প্রেস কনফারেন্স করলেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যত বড় নামই হোক না কেন। এই বয়ান পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। জনতার সমর্থন মিলতে লাগল। সোশ্যাল মিডিয়ায় লোকেরা লিখতে লাগল, সিস্টেমে এখনও সততাপূর্ণ অফিসার আছেন। কিন্তু যত আলো বাড়ে, অন্ধকার ততটাই অস্থির হয়ে ওঠে। অমিত সিং অবশেষে সমস্ত নাম প্রকাশ করার ব্যাপারে রাজি হয়ে গেলেন। আদালতে বয়ান দেবার তারিখ ঠিক হল। এটা নেটওয়ার্কের জন্য শেষ আঘাত ছিল। শিলংয়ের পাহাড়ে সেই সকালে সূর্য একটু অন্যভাবেই ঝলমল করছিল। হাওয়ায় শীতলতা ছিল, কিন্তু শহরের ভিতরে একটা অস্থিরতা ছিল। আজ আদালতে অমিত সিং তার বয়ান দিতে চলেছিলেন। সেই বয়ান যা বছরের পর বছর জমে থাকা দুর্নীতির শিকড় নাড়িয়ে দিতে পারত। সেই বয়ান যা রাহুলের নির্দোষিতাকে আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারত। সেই বয়ান যা প্রিয়ার ভিতরে বছরের পর বছর জমে থাকা অপরাধ বোধকে শেষ অথবা আরও গভীর করতে পারত।
আদালত চত্বরের বাইরে কড়া পুলিশ পাহারা মোতায়েন ছিল। মিডিয়া ক্যামেরা লাগিয়ে দাঁড়িয়েছিল। লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, সত্যিই কি এত বড় লোকেরা জড়িয়ে পড়বে? সিস্টেম কি সত্যিই পরিবর্তন হতে পারে? রাহুল ইউনিফর্মে বুক ফুলিয়ে পূর্ণ শান্তির সাথে ভিতরে প্রবেশ করলেন। তার পেছনে প্রিয়া ছিলেন। দুজনের হাঁটার মধ্যে আত্মবিশ্বাস ছিল, কিন্তু ভিতরে আবেগের ঝড় বইছিল। অমিত সিংকে কড়া নিরাপত্তায় আনা হল। তার চোখে আগের মতো অহংকার ছিল না। আজ তিনি ভেঙে পড়েছিলেন। আদালতের কাজ শুরু হল। সরকারি আইনজীবী সাক্ষ্য পেশ করলেন। কল রেকর্ড, ব্যাংক স্টেটমেন্ট, গোডাউন থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং সাক্ষীদের বয়ান। তারপর সেই মুহূর্ত এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। অমিত কাঁপা গলায় বললেন, ৩ বছর আগে আমরা রাহুলকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিলাম, কারণ তিনি আমাদের পথে আসছিলেন। রমেশ গুপ্তাও সেই নেটওয়ার্কের অংশ ছিলেন। যখন তিনি ব্ল্যাকমেইল করতে শুরু করে, তখন তাকে খুন করে দেওয়া হয়। আদালতে নীরবতা ছড়িয়ে পড়ল। মিডিয়া ক্যামেরা দ্রুত চলতে লাগল। প্রিয়ার চোখে জল চলে এলো। এটা সেই সত্যি ছিল যা রাহুল ৩ বছর আগে বলছিলেন এবং যার উপর তিনি ভরসা করেননি। জজ কঠোর মন্তব্য করলেন, আইনের সাথে খেলা করা লোকদের ছাড় দেওয়া হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই রায় এলো। বড় নেতা গ্রেপ্তার হল, বিভাগের দুর্নীতিগ্রস্ত অফিসাররা নিলম্বিত হল। অমিত সিংয়ের লম্বা সাজা হল। আদালত স্পষ্ট ভাষায় বলল, রাহুলের ওপর ওঠা অভিযোগ ভিত্তিহীন ছিল। তাকে পূর্ণ সম্মানের সাথে পুনর্বহাল করা হচ্ছে। পুরো শিলং এই খবরে মেতে উঠল। লোকেরা সোশ্যাল মিডিয়ায় লিখছিল, সত্যের জয় হয়েছে, সততা এখনও বেঁচে আছে। কিন্তু রাহুলের কাছে এই জয় শুধু আইনই ছিল না, এটা ছিল আত্মসম্মান ফিরে পাওয়ার জয়। রায়ের পর মিডিয়া প্রিয়াকে ঘিরে ধরল। ম্যাডাম, আপনি একসময় নিজের স্বামীকেই গ্রেপ্তার করেছিলেন, আজ কি বলবেন? প্রিয়া কিছু মুহূর্ত নীরব থাকলেন। ক্যামেরার সামনে তিনি প্রথমবার নিজের মনের কথা বললেন। সেই দিন আমি আইনকে সম্পর্কের ঊর্ধ্বে রেখেছিলাম, কিন্তু আমি একটা ভুল করেছিলাম। আমি সত্যিটা না জেনেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি এটা স্বীকার করছি যে ভরসা সবচেয়ে বড় ভিত্তি হয়। সেটা যদি ভেঙে যায়, তবে আইনও মানুষকে বাঁচাতে পারে না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। পুরো চত্বর শান্ত হয়ে গেল। রাহুল তার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা বোঝাপড়া ছিল। কয়েকদিন পর রাহুল রাজ্য সদর দপ্তর থেকে বদলি প্রস্তাব পেলেন। বড় নিয়োগ, বড় শহর এবং বেশি ক্ষমতা। তিনি ফাইলটা হাতে নিলেন এবং অনেকক্ষণ ধরে ভাবতে থাকলেন। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিলেন। যাচ্ছ? রাহুল হালকা হাসলেন। এবার সিদ্ধান্ত একা নেব না। প্রিয়া তার চোখের দিকে তাকালেন। যদি তুমি যাও, তাহলে আমিও সাথে যাব, তবে এবার শুধু ইন্সপেক্টর হিসেবে নয়, স্ত্রী হয়ে। এই কথা শুনে রাহুলের চোখ ভিজে এলো। ৩ বছরের দূরত্ব, ব্যথা আর ভুল বোঝাবুঝি যেন সেই মুহূর্তেই গলে গেল। তারা আবার বিবাহ করলেন না, কারণ সম্পর্ক কাগজ দিয়ে নয়, ভরসা দিয়ে জোড়া লাগে। তারা শুধু একসাথে থাকার সিদ্ধান্ত নিলেন। এক নতুন শুরুর সাথে কয়েক মাস পর দুজনে একটা অনাথ আশ্রম পরিদর্শনে গেলেন। সেখানে একটা ছোট্ট শিশু কোনায় বসেছিল, নীরব, ভীত। একদম ঠিক তেমনই যেমন রাহুল কখনো ছিলেন, যখন তার উপর মিথ্যে অভিযোগ উঠেছিল। প্রিয়া তার কাছে গেলেন। তোমার নাম কি? শিশুটি ধীরে করে বলল, অভি। রাহুল তার দিকে হাত বাড়ালেন। আমাদের সাথে যাবে? শিশুটির চোখে প্রথমবার চমক এলো। সেই দিন রাহুল আর প্রিয়া অভিকে দত্তক নিলেন। তারা ঠিক করলেন যে জীবন যদি তাদের কাছ থেকে কিছু কেড়ে নিয়ে থাকে, তবে এবার তারা কারো জীবন সাজিয়ে দেবেন। শিলংয়ের সেই একই পাহাড়, একই হাওয়া, একই শহর, কিন্তু এবার গল্প বদলে গিয়েছিল। রাহুল একদিন প্রিয়াকে বললেন, জানো সবচেয়ে বড় জয় কি ছিল? কি? প্রিয়া জিজ্ঞাসা করলেন। যে আমরা ঘৃণাকে আমাদের হৃদয়ে জায়গা দিইনি। প্রিয়া হাসলেন। আর সবচেয়ে বড় হার? রাহুল বললেন, যখন আমরা ভরসা হারিয়ে ফেলেছিলাম। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? প্রথম, ভরসা হল সম্পর্কের ভিত্তি। ভরসা ছাড়া ভালোবাসাও টিকতে পারে না। দ্বিতীয়, সত্য দেরিতে জিতে, কিন্তু জিতে অবশ্যই। তৃতীয়, পদ, অর্থ এবং সম্মানের চেয়ে বড় হয় মানুষের চরিত্র। আর চতুর্থ, কখনো কোনো আপনজনকে না শুনে দোষী সাব্যস্ত করবেন না, কারণ একটা ভুল সিদ্ধান্ত বছরের পর বছর দূরত্ব তৈরি করে দিতে পারে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি আপনারা প্রিয়ার জায়গায় থাকতেন, তাহলে কি করতেন?
আপনারা কি সমাজের ভয়ে নিজের জীবনসঙ্গীর থেকে দূরত্ব তৈরি করে নিতেন নাকি সত্যি জানার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতেন? আর যদি আপনারা রাহুলের জায়গায় থাকতেন, আপনারা কি এত কষ্টের পরও ক্ষমা করতে পারতেন? জীবন আমাদের প্রতিদিন এরকম সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্ন এটা নয় যে আমরা পড়ি কিনা, প্রশ্ন এটা যে পড়ে গিয়ে উঠি কিভাবে। যদি আপনাদের মনে হয় যে এই পৃথিবীতে এখনও সততা বেঁচে আছে, যদি আপনাদের মনে হয় যে সম্পর্কে ভরসা সবচেয়ে জরুরি, যদি আপনাদের মনে হয় যে সত্যের লড়াই কখনো ছাড়া উচিত নয়, তবে এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে লিখুন সত্যের জয় হবে। আর মনে রাখবেন, সম্পর্ক রক্ত দিয়ে নয়, ভরসা দিয়ে তৈরি হয়। আর যখন ভরসা ফিরে আসে, তখন ভাঙা হৃদয়ও আবার ধুকপুক করতে শুরু করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ।